আচ্ছা, এটা একটু ইন্টারাপশনের কারণে দুঃখিত। এটা সেকেন্ড পার্ট শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা ওইটার সমস্যাটা কি দেখি। এভাবে তো সাজাইলাম, সাজানোর সমস্যাটা কি। সাজানোর সমস্যাটা দেখার আগে একটা জিনিস মনে করা যেতে চায়, আমাদের সবগুলা ভেরিয়েবল কিন্তু নন নেগেটিভ হবে। নন নেগেটিভ মানে কি, শূন্য থেকে বড় হবে। এখন আমরা প্রথমে কি ধরে নিতাম, ওই ভেরিয়েবলগুলোর মান, অবজেক্টিভ ভেরিয়েবলগুলোর মান শূন্য ধরলে এই ভ্যালুগুলোর মান কি আসে, স্ল্যাক ভ্যালুর মান কি আসে বা সারপ্লাস ভ্যালুর কি মান আসে, ওটা প্রথমে চেক করে দেখি। এই তো টি টি এর মান টু, সি এর মান শূন্য ধরলাম, তাহলে এস ওয়ানের মান কি আসতেছে, 60 আসতেছে। ঠিক আছে, নন জিরো, সমস্যা নাই, নন নেগেটিভ। আবার এখানেও টি এস সি শূন্য ধরলাম, তাহলে এস এফ এর মান 48 আসতেছে। এটা তো সমস্যা নাই। কিন্তু সমস্যা দেখা দিবে এখানে। আমরা টিএসসি তো শূন্য, এগুলো চলে গেল। টিএসসি শূন্য, এগুলো চলে গেল। বাকিগুলো তো শূন্য শূন্য, এগুলো চলে গেল। কিন্তু এখানে যে আমরা তো সারপ্লাস মাইনাস করার কথা, তো ঠিক আছে, সারপ্লাস মাইনাস সেই হিসাবে সামনে মাইনাস দিয়ে নিলাম। তো মাইনাস দিয়ে নেওয়া কি দাঁড়াচ্ছে, মাইনাস এস টি ইজিক্যাল টু টু। তো এখন আমি এস টি ইজিক্যাল টু তাহলে দাঁড়াচ্ছে কি মাইনাস টু। কিন্তু আমাদের তো নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট, মানে এটা এই কনস্ট্যান্ট নেগেটিভ হওয়া যাবে না। তাহলে এখানে এটাও, এখানেও সেম কাজটাই হবে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো তাহলে নেগেটিভ হওয়া যাবে না। এখন নেগেটিভ হয়ে যাবে, আমরা কি করব, নেগেটিভ হয়ে যাবে আমরা কাজ করব, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল না, আর্টিফিশিয়াল, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল, সে কারণে এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন এ দিয়ে প্রকাশ, আর্টিফিশিয়াল ভেরিয়েবলের অর্থ কি, আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখানে বুঝাইছে হচ্ছে এটা এমন একটা, ধরলাম টি এর ক্ষেত্রে, আর্টিফিশিয়াল টি এর ক্ষেত্রে এটাকে এমন একটা টি বোঝানো হয়েছে, এটা বানাইতে অনেক বেশি খরচ হবে। ধরে নিলাম $1000, $2000 এরকম। তো এত টাকা খরচ করে তো এই কোম্পানি বানাবে না। তো সে কারণে এটা আনা হয়েছে এখানে। তো এখানে তাহলে ভেরিয়েবলটা প্রথমে দাঁড়াচ্ছে কি, টি প্লাস আর্টিফিশিয়াল টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টু। এখন আমরা যদি এখানে একটা, এই বইয়ের ক্ষেত্রে এখানে একটা ভুল আছে, এখানে ভুলে এস এফ নাকি এস এ কিছু একটা দিয়ে ফেলছিল, এই জিনিসটা মানে এখানে এস টি হবে। তো তাহলে এই কনস্ট্যান্টটাকে লেখার সময় আমরা এভাবে লিখলাম, টি প্লাস এ টি, আর্টিফিশিয়াল টি প্লাস সারপ্লাস টি, মাইনাস সারপ্লাস টি ইকুয়াল টু টু। এখন আমরা যদি টি সমান শূন্য ধরি, মানে কোনো টি বানাইলামই না, তো কোনো টি যদি না বানাই তাহলে তো আমার সারপ্লাস অটোমেটিক শূন্য হয়ে যাচ্ছে। আমি যদি কোনো টি না বানাই তাহলে আমার কোনো সারপ্লাসও নাই, সারপ্লাস সমান শূন্য। মানে হ্যাঁ, সারপ্লাস শূন্য হয়ে গেছে। সারপ্লাস যদি শূন্য হয় তাহলে এখানে এ টি ইজ ইকুয়াল টু টু। এখানে আমরা একটা এ সমান টু ধরতে পারলাম, বা অন্যভাবে বলতে গেলে আমরা যদি টি, আর্টিফিশিয়াল টি এর মান টু ধরে নিই, আর্টিফিশিয়াল টি ইজ ইকুয়াল টু টু ধরে নিই, তাহলে হচ্ছে আমরা সারপ্লাসের সমান সমান শূন্য পাবো, মানে জিরো বা নন নেগেটিভ পাবো। তো এখানে জাস্ট এই টি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি, আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কাজ হচ্ছে জাস্ট এই, যেন সারপ্লাস ভেরিয়েবল সমান সমান শূন্য হয়, এটা নিশ্চিত করাই হচ্ছে এই একে আনার উদ্দেশ্য। এখন এর কিন্তু আমরা তো এর মান এখানে ধরে নিচ্ছি, এর অ্যাকচুয়াল মান এখানে দরকার নাই, বা ভাবার কোনো দরকার নাই। এখন এর মান আমরা ধরে নিলেও এটা, এর ক্ষেত্রে এটা হচ্ছে অনেক লার্জ ভ্যালু। যেমন এখানে ধরে নিয়েছিলাম 1000, সাপোজ বলছে 1000, কিন্তু এটা 1000 থেকেও বড় হতে পারে। তো এখন আমরা এত বড় ভ্যালু এখানে লিখে এত কাজ বাজ করা, হিসাব নিকাশ করা, হলে তো দরকার নেই। তো এখন আমরা সে কারণে একটা ওই লার্জ ভ্যালুকে আমরা এম দিয়ে প্রকাশ করব। এই এম দিয়ে আমরা প্রকাশ করব। তো এই মেথডে যেহেতু এম নিয়ে আসি, এই কারণে এই মেথডটাকে বলে বিগ এম মেথড। তো বিগ এম মেথডে এম নিয়ে আসবো। এমটা কীভাবে লিখবো, এই যে এখানে আমরা সহগ হিসাবে এমকে নিয়ে আসছি আর কি।
এখানে এখানে তো সরি, এই যে আর্টিফিশিয়ালের সাথে সবগুলোতে এম নিয়ে আসছি। এখন এম এর ক্ষেত্রে আমরা যখন মিনিমাইজেশনের ক্ষেত্রে এম কে নিয়ে আসবো, তখন আমাদের মিনিমাইজেশনে আমাদের লক্ষ্য কি থাকে, যে এটা সবচেয়ে ছোট ভ্যালু সেটা নেওয়া। এখন এম নিয়ে আনা, এম নিয়ে আসা মানে তো অনেক বড় ভ্যালু আসা, এটা এটা তো আমরা মিনিমাইজেশনে চাবো না। তো সে কারণে এম মিনিমাইজেশনের সময় আমরা এম কে পজিটিভ এম আনবো মিনিমাইজেশনের সময়। আর যদি ম্যাক্সিমাইজেশন হয়, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে মানে মিনিমাইজেশনে তো আমরা চাই যে এই ভ্যালুটা চলে যাক, আর্টিফিশিয়াল ভ্যালুটা চলে যাক। তো সে কারণে এমটাকে প্লাস হিসাবে নিয়ে আসতেছি। কিন্তু সরি যেটা বলতে চাচ্ছিলাম, আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো আমরা যখন টেবিল বানাই হিসাব করতে থাকবো, তখন হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল একে একে চলে যাবে, একে একে চলে যাবে। ফাইনাল যে সলিউশন, ওখানে কিন্তু এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো আসবে না, নর্মালি সাধারণত ওগুলো আসবে না। যদি আসে তাহলে হচ্ছে এগুলো গন্ডগোল আছে, এগুলো ওগুলো হিসাব করে লাভ নাই। তো নর্মাল জিনিস হচ্ছে এটা আসবে না। তো মিনিমাইজেশনের ক্ষেত্রে আমাদের ধান্দা তো হচ্ছে সবচেয়ে ছোট যেটা হবে সেটা, তাহলে যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটা তো অটোমেটিক বাদ চলে যাওয়ার কথা। তো অটোমেটিক যাতে বাদ চলে যায় সে কারণে আমরা সবচেয়ে বড় সংখ্যার আগে প্লাস দিয়ে রাখতেছি। তো প্লাস এম এ টি, অর্থাৎ যে যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা নিচ্ছি ওটার সাথে প্লাস এম করতেছি। কিন্তু ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমাদের ধান্দা কি, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমাদের ধান্দা হচ্ছে কি সর্বোচ্চটা নেওয়া, সর্বোচ্চ সর্বোচ্চটা নেওয়া। এখন ওখানে সর্বোচ্চ, এখানে সবচেয়ে বড় সংখ্যা তো হয় এম, মানে বিগ এম, যেহেতু এমকে অনেক বড় সংখ্যা ধরে নিচ্ছে। এখন ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যদি আনসারের মধ্যে এম একটা ঢুকে যায় তাহলে তো এটা সমস্যা। তো সেই সমস্যা যাতে না হয় সে কারণে ম্যাক্সিমাইজেশনে আমরা এম এর আগে মাইনাস রাখবো। অর্থাৎ এখানে ধরলাম এই আগের ভেরিয়েবলে ধরুন কোনো একটা সারপ্লাস ভেরিয়েবল আসবে এরকম কিছু থাকলে, অর্থাৎ লেস দেন অর গ্রেটার অর ইকুয়াল টু এরকম কনস্ট্যান্ট বা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিন্তু গ্রেটার, এই দুই কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে এই বিগ এম তারপর আর্টিফিশিয়াল ভেরিয়েবল এইগুলো আসবে হচ্ছে এই দুইটা ক্ষেত্রে, গ্রেটার দেন ইকুয়াল টু আর ইকুয়াল টু কনস্ট্যান্টের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস এম আনবো, আর মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা প্লাস এম আনবো। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। এবার দেখা যাক যেভাবে সাজাইলাম জিনিসটাকে, সাজাইলাম বলতে এভাবে সাজাই নিব আর কি। জাস্ট এখানে আরও দুইটা ভেরিয়েবল অ্যাড হবে, আর্টিফিশিয়াল ভেরিয়েবল দুইটা অ্যাড হইলো, যেগুলো হচ্ছে প্লাস, যেহেতু এটা মিনিমাইজেশন প্রবলেম সেহেতু এটা প্লাস হিসাবে অ্যাড হইলো। ম্যাক্সিমাইজেশন হলে হচ্ছে মাইনাস দিয়ে অ্যাড হইতো এই দুইটা ভেরিয়েবল। তো এই দুইটা ভেরিয়েবল যেখানে এটা হচ্ছে এর ক্ষেত্রে এম দিয়ে যেটা লেখার কথা বলতেছি ওটা হচ্ছে জাস্ট এই অবজেক্টিভ ভেরিয়েবলের কথা বলতেছি, যেখানে এমটা আসবে। এইখানে কনস্ট্যান্টের ক্ষেত্রে তো এম এর কাজ নাই, কনস্ট্যান্টে আবার যেটা রেলেভেন্ট সেটাকে রাখবো, আর বাকিগুলোকে শূন্য দিই, আর বাকিগুলোর সহগের ক্ষেত্রে শূন্য বসাই দেবো। এখানে সেকেন্ড কনস্ট্যান্টে জাস্ট এস এফটা রেলেভেন্ট, বাকিগুলোতে শূন্য বসাই দিলাম। এগুলো জাস্ট এমনি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য এইটা এরকম করা হয়, যাতে আমরা বুঝতে পারি যে সবগুলো কনস্ট্যান্টের ক্ষেত্রে সবগুলো ভেরিয়েবলই আছে, জাস্ট অন্য ভেরিয়েবলগুলো শূন্য আকারে আছে, ওগুলোর কোনো ভ্যালু নাই। তো এখানেও এই যে যেমন এখানে সি এর কোনো ভ্যালু নাই, সে কারণে বাকি এখানে জাস্ট রেলেভেন্ট হচ্ছে, এইখানে রেলেভেন্ট কোনটা, আর্টিফিশিয়াল টি আর সারপ্লাস টি। এখানে সি এর ক্ষেত্রে রিলেভেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল সি আর সারপ্লাস সি। ওগুলোর আগে ওয়ান আছে আর বাকিগুলো শূন্য। এর প্রথম ভিডিওটা দেখলে, যে কি জানি বলে, প্রথম ভিডিও না, প্রথম ক্লাসের রিক্যাপটা দেখলে বোঝা যাবে। তো এখানে পজিটিভ, আচ্ছা হ্যাঁ, এই যে এই জিনিসটা আমাদের বাম পক্ষে যদি কখনো দেখা যায় যে নেগেটিভ কোনো ভ্যালু আছে, যেমন এখানে -7 আছে, বা -7 আছে, -5 আছে, এরকম ক্ষেত্রে আমরা বাম পক্ষে বলতে সরি ডান পক্ষে কখনো নেগেটিভ সাইন থাকা যাবে না কনস্ট্যান্টে। সেক্ষেত্রে আমরা কি করব, -1 দিয়ে গুণ দিয়ে দিব। -1 দিয়ে গুণ দিলে
সমান সমান চিহ্ন যেখানে আছে ওখানে তো এই 7টা +7 হয়ে গেছে, আর বাকি এখানে যেগুলো সামনে মাইনাস ছিল ওগুলো তো প্লাস হয়েছে, আর যেগুলো সামনে প্লাস ছিল ওগুলো মাইনাস হয়েছে। এটা সিম্পল। কিন্তু যখন এরকম এই ধরনের কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো রিভার্স হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টুর বদলে লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাবে, মানে রিভার্স হয়ে গেছে। যে এখানে যেটা ছিল এখানে এটা সেটা রিভার্স হয়ে গেল, 5-এর আগে যে সাইনটা ছিল এটা রিভার্স হয়ে গেল। এই জিনিসটা মনে রাখতে হবে, মানে রাইট হ্যান্ড সাইডে যেন কখনোই নেগেটিভ ভ্যালু না থাকে কনস্ট্যান্টে। এবার এই 2 ক্লাস তো গেল, 2 ক্লাস হয়ে যায় নাই, এরপরে এগুলোকে টেবিলে বসাবে, স্বাভাবিক টেবিলে বসাই সলভ করতে হবে। টেবিলে বসাই সলভ করার ক্ষেত্রে আমরা যখন যখন ম্যাক্সিমাইজেশন করি তখন আমরা নিচে এই সি মাইনাস জেডের ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালুটা নিই, আর যখন মিনিমাইজ করব তখন স্বাভাবিকভাবে অপোজিটটা করব, মানে সবচেয়ে বড় নেগেটিভ ভ্যালুটা নিব। এখন নেগেটিভ ভ্যালু এখানে তো এম এসে ঝামেলা করতেছে, তো এখানে আমরা কোনটা চুজ করব? এম এর মান ধরলাম 1000, ধরে নিলাম 1000। 1000 থেকে 1000 থেকে এখানে, সরি উল্টা লিখতেছি কেন, এখানে -1000 ধর, 1000 ধরলাম, 100 ধরলাম, 100 এদিকে হচ্ছে 20 এটাতে -100 +20, তাহলে থাকতেছে কত? -80। আর এটার ক্ষেত্রে 8, এটার ক্ষেত্রে 8 -100, তাহলে থাকতেছে কত? -92। তাহলে সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যা কোনটা এখানে? এইটা। তাহলে এই রোটা হচ্ছে এখানে সিলেক্টেড হয়ে যাবে, ইনকামিং ভেরিয়েবল হয়ে যাবে সি। তারপর আবার ওদিক দিয়ে লিভিং ভেরিয়েবল চুজ করার সময় আমরা এর ক্ষেত্রে কোনটা সবচেয়ে ছোটটা নিয়েছিলাম, স্বাভাবিকভাবে এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে কি? -1। সবচেয়ে ছোট নেগেটিভ সংখ্যা হচ্ছে -1। এমনি ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমরা যখন মাইনাস আসছিল ওটাকে হচ্ছে গণায় ধরে নেই, কিন্তু মিনিমাইজেশনের ক্ষেত্রে মাইনাস আসছে আর ওটাকে আমরা গণায় ধরছি, মানে সরি, এখানে সরি 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 এখানে একটা ভুল করছি, ভুল বলছি। এখানে আমরা রেশিও বের করব, সরি একটা রেশিওটা বের করব, এখানে রেশিওটা বের করা নাই তো আমি এটা কারণে রেশিওর কলামটা অ্যাড হয় নাই, এখানে একটু ভুলে ফেলছি। এই যে এখানে রেশিওটা দেওয়া আছে, একটা হচ্ছে 30 হবে, আরেকটা হচ্ছে 12 হবে, 12 4, হ্যাঁ, আর 0। আচ্ছা দেখা যাচ্ছে এইটা, তো এখানে একটু সাইডে লিখে না লিখে করলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের রিপ্লেসিং রো হবে, ইনকামিং ভেরিয়েবল হবে এটা। তাহলে 4কে 60 দিয়ে, সরি 2 আর 60কে 2 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে 30। 4 4 12 48, 12। তারপর হচ্ছে 2কে 0 দিয়ে ভাগ করলে এটা তো আনডিফাইন্ড, তাহলে আনডিফাইন্ড, এখানে আনডিফাইন্ড থাকলো। তারপর হচ্ছে এখানে 4কে 1 দিয়ে ভাগ করলে এখানে 4। তাহলে ইনকামিং ভেরিয়েবল কোনটা হবে, আউটগোয়িং ভেরিয়েবল কোনটা হবে, এটা এখানে এই ভ্যালুগুলো দিয়ে বের করতে হবে। তো আগের কথাটা একটু সবাই স্কিপ করবেন, এটা আমি ভুলে বলে ফেলছিলাম। এটাকে রেশিও হিসাব করতে, রেশিও মনে করে না, চোখে খেয়াল করিনি যেটা এখানে রেশিও কলামটা আনা হয় নাই। তো এই রেশিও কলামটা নিয়ে আসলাম, রেশিও কলাম নিয়ে আসলাম, রেশিও। তারপর এখানেও তো ছোটটাই নিব, রাইট? হ্যাঁ, এখানে ছোটটা নিচ্ছি, ছোটটা, হ্যাঁ এখানে ছোট নিচ্ছি। এই যে এই রোটা 4 হচ্ছে সবচেয়ে ছোট, তো ছোট এই রোটা হচ্ছে রিপ্লেস করবে। তো পরের টেবিল হচ্ছে সিটা, সব মুছে দিই। পরের রোতে তাহলে সি ভ্যারিয়েবলটা এখানে চলে আসবে, মানে এই রোতে চলে আসবে। তাহলে এখানে ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে সাথে পার্থক্য, যেটা মূল পার্থক্য, ওই রো চয়েস করার ক্ষেত্রে কোনো ইয়া নেই, মানে ইনকামিং আউটগোয়িং নির্ধারণ করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অর্থাৎ রেশিওর ক্ষেত্রে যেটা সর্বনিম্ন হবে, এদিকে রেশিও বের করে রেশিওর ক্ষেত্রে যেটা সর্বনিম্ন হবে সেটা হচ্ছে আমরা বের করে দেব। আর এর জাস্ট
ম্যাক্সিমাইজেশনের সাথে পার্থক্য দাঁড়াচ্ছে কোথায়? ম্যাক্সিমাইজেশনে আমরা সিজে মাইনাস জেড জে যেখানে সবচেয়ে বেশি পাইতাম সেটা নিতাম, আর মিনিমাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে কম যেটা পাবো সেটা নিব। তো এখানে ঠিক মানে মাথা ঠান্ডা রেখে করতে হবে যেন আমি নিজেই ক্লাসে হচ্ছে এটা ভুল করে এটা বলতে চাচ্ছিলাম বারবার, কিন্তু আসলে হবে এটা। তো মনে রাখতে হবে যে এখানে যেই যে নেগেটিভটা সবচেয়ে বড় সেটা নিতে হবে মিনিমাইজেশনে। এরপরে আম, এর- এরপরে জাস্ট নর্মাল অন্য ম্যাক্সিমাইজেশনে যেভাবে প্রতিটা রো এর মান বের করে করে করছি ওটা সেম সেম স্টাইলে করব। ও আর হচ্ছে সলিউশন কেমনে পাবো সেটা, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে তো আমরা সলিউশন পাইছিলাম কই সব হয় নেগেটিভ হয়ে গেছে অথবা নেগেটিভ অথবা শূন্য হয়ে গেছে সিজে মাইনাস জেড জিরো এর সবগুলো মান। তখন হচ্ছে আমরা বুঝে যাই যে অপটিমাল সলিউশনে আমরা চলে আসছি ইয়ার ক্ষেত্রে, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে। আর মিনিমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, জিরো অথবা পজিটিভ নাম্বার যদি থাকে তাহলে আমরা বুঝে নিব আমরা ইয়াতে চলে আসছি, অপটিমাম সলিউশনে চলে আসছি। এখানে হচ্ছে হয় সবগুলা জিরো নাহলে পজিটিভ নাম্বার এখানে দেখা যাচ্ছে। এই যে সি মানে সি যে মাইনাস জেড জিরোতে সবগুলো হয় জিরো, না হলে হচ্ছে সব পজিটিভ নাম্বার। এখানে জিরো 20-র আগে মাইনাস থেকে যদি কনফিউজ হয়ে যেতে পারে অনেকে, কিন্তু এই যে প্লাস এম যেটা আছে, এম তো অনেক বড় সংখ্যা, তাহলে এটা 100, এখানে মাইনাস টোয়েন্টি, তো এখানে দাঁড়াচ্ছে কত, 80। তাহলে এটাতে সবচেয়ে, এটা তো একটা পজিটিভ নাম্বার আসলে। তো আমরা মিনিমাইজেশনের ক্ষেত্রে জিরো অথবা হাইয়েস্ট মানে সরি জিরো অথবা পজিটিভ নাম্বার থাকলে সবগুলোতে ধরে নিব যে আমরা অপটিমাল সলিউশনে চলে আসছি। এখন পরের ক্লাসে যে প্রিক্যাপ করি, প্রিক্যাপ বলতে আসলে কিছু আছে কিনা জানি না, মানে পরের ক্লাসে যা পড়াবে ওটা এখানেই দেখাই দিয়ে জায়গা, তাহলে বেটার হয় আমার মতে, হয়তো যারা দেখবে ওরা বুঝবে পরের ক্লাসটা আরও ভালো হবে। ইনফিজিবিলিটি হচ্ছে আমরা এখানে যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো নিছি সাইডে, কই প্রথম টেবিলে এই যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো যে নিলাম, আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো থাকা অবস্থাতেই যদি আমরা কোনো ইয়াতে চলে আসি, অপটিমাল সলিউশনে চলে আসি, তখন ওটা হচ্ছে ওই ওই যে ওই যে সমস্যাটা আছে এলপি প্রবলেম, এটার কোনো ফিজিবল সলিউশন নাই। এটার মানে কি, এখানে তো এই যে এখানে দেখাই দিই, এখানে এ আর টি, এখানে কত আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে, ধরলাম এখানে সবগুলো নাম্বার হয় জিরো অথবা পজিটিভ হয়ে গেছে। এখন মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে কি, জিরো অথবা পজিটিভ হয়ে গেলে আমরা অপটিমাল সলিউশনে চলে আসছি, তার মানে আমাকে সি জে মাইনাস জেড জিরো বলতেছে এটা অপটিমাল সলিউশন। কিন্তু আমি এখানে এইখানে বেসিক ভেরিয়েবল, এগুলো তো প্রোডাক্ট মিক্স না, এখানে হচ্ছে বেসিক ভেরিয়েবল হবে, তো বেসিক ভেরিয়েবলে দেখতেছি ঠিকই এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো থেকে গেছে, তার মানে এখানে এটা হচ্ছে কোনো পজিটিভ, সরি এখানে কোনো সলিউশন পসিবল না, অর্থাৎ ইনফিজিবিলিটি আছে। এরপরে আসে কি, এরপর হচ্ছে অল্টারনেটিভ অপটিমাম। অল্টারনেটিভ অপটিমাম মানে হচ্ছে এখন যে আমরা অপটিমাল সলিউশন পাইছি ওটারও আরেকটা সলিউশন আছে যেটাও অপটিমাল রেজাল্ট দিবে। তো এখানে আমরা যে সমস্যাটা করে আসছি ওটাতেই আরেকটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ সলিউশন আছে, সেটা সেটা এখানে একটা করে দেখাইছে। এই যে অল্টারনেটিভ এই যে আমরা এখানে টিসির ক্ষেত্রে আমরা অপটিমাল সলিউশন পেয়েছিলাম 120, কিন্তু এখানে আমরা যদি নিচের দিকে তাকাই সি মাইনাস জেড জে, সি জে মাইনাস জেড জেতে আমরা কি দেখতেছি, এখানে এই এস এফ রো বরাবর আমরা শূন্য দেখতেছি। আমরা যদি দেখি যে কিন্তু এই এস এফ কিন্তু এই বেসিক ভেরিয়েবলে নাই, অপটিমাল সলিউশনের বেসিক ভেরিয়েবলে নাই। যদি এরকম সিচুয়েশন থাকে, দেখি যে কোনো একটা ভেরিয়েবলের নিচে সি জে মাইনাস জেড এর মান শূন্য, কিন্তু সেটা এখানে বেসিক ভেরিয়েবলের মধ্যে নাই, তাহলে আমরা ধরে নেব ওটা অল্টারনেটিভ আরেকটা ওই ওটার অল্টারনেটিভ আছে, অপটিমাল সলিউশন আছে। আর সেটা হচ্ছে কি, এই সি এর জায়গায় আমরা যদি এস এফকে বসাই দিই তাহলে যে সলিউশনটা পাবো ওটা হচ্ছে অপটিমাল হবে। এই যে এখানে একদম নিচে করে দেখাইছে, এখানে সি এর জায়গায় এস এফকে নিয়ে আসছে, এস এফকে নিয়ে আসার পরেও এখানে 120 পাওয়া গেছে।
এসএফকে নিয়ে বাচ্চা করার পরেও 120 পাই, মানে আমার দেখা গেছে কি এটাও একটা অপটিমাল সলিউশন। আবার এসএফ যখন এখানে আছে তখন দেখা যাচ্ছে কি সি এর নিচেও শূন্য আছে, তার মানে কিন্তু সি এখানে কোথায়, সি এখানে বেসিক ভেরিয়েবলের মধ্যে নাই। তার মানে সি কে আনলেও মানে আগের সলিউশনটাও একটা অপটিমাল সলিউশন, এটাও একটা অপটিমাল সলিউশন। তো অল্টারনেটিভ অপটিমা হচ্ছে এটা। এরপর হচ্ছে ডিজেনারেসি। ডিজেনারেসি হচ্ছে আরেকটা ক্যাচাল। এটা ডিজেনারেসি হলে হচ্ছে সার্কুলার, মানে ঘুরতে থাকবো কিন্তু কোনো সলিউশন আসবে না, অপটিমাল সলিউশন আসবে না, এই ধরনের সিচুয়েশন হচ্ছে ডিজেনারেশনে হয়। এটা বেসিক্যালি কখন হয় জানি, দেখলাম ও এখানে যে ডিজেনারেশনের কথা বলছে এটাতে বোঝা যাচ্ছে রেশিও দিয়ে। এখানে যে আমরা রেশিওটা বের করব, এই রেশিওর মান যদি দেখি দুইটাতে, মানে একটা ধরলাম 4 আসলো আর একটা 5 আসলো আর একটা 4 আসলো, এরকম 4 5 4 আসছে। এখন যেটা আমরা মিনিমাম সেটাই তো নেওয়ার কথা, এখন মিনিমাম ভ্যালু হইতে দুইটা, এখন আমরা কি করব? ধরলাম যে কোনো একটা নিয়ে করলাম, তো যে কোনো একটা নিয়ে করলেও দেখা যাবে কি আবার ঘুরে ফিরে মানে একই টেবিলে ফেরত আসতেছি, যে টেবিল থেকে শুরু করছি ওই টেবিল থেকে আরেক টেবিলে গেছি, আবার ওই সেম টেবিলে ফেরত আসতেছি, এরকম একটা চক্রাকারে ঘুরতে থাকবো। এই চক্রাকারে যদি আমি ঘুরতে থাকি তাহলে বুঝে নেব কি আমার অপটিমাল সলিউশন, মানে অপটিমাল সলিউশন না, এই লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডিজেনারেসি সমস্যা আছে, ডিজেনারেশনের সমস্যা আছে। তো এটা ছিল আজকের ক্লাস, মানে আগামী ক্লাসে হচ্ছে এই পার্টটা আলোচনা হবে। তাহলে একটা কুইক রিক্যাপ আমার ক্লাসে রিক্যাপ করবো, আমার ক্লাস বলতেছে আমার এটার আবার রিক্যাপ করবো কিনা, আচ্ছা না থাক, ঠিক আছে। সবাইকে যারা শুনবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমার মাইক্রোফোনের সম্ভবত নয়েজ আসে কিছুটা, এটার জন্য দুঃখিত।